নমস্কার, আমি অসীম। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পলিটি উইথ অসীমে। আজকে মূলত একটা সিরিজ নিয়ে এসেছি, অর্থাৎ দ্যাট মিনস বেস্ট 20 কোয়েশ্চেন পলিটিক্যাল সায়েন্স থেকে, যেখানে আমরা 20 কোয়েশ্চেন এক্সপ্লেনেশন করব উইথ দ্যাট মিনস আনসার দেখব উইথ লট অফ এক্সপ্লেনেশন, অ্যান্ড অল দিস কোয়েশ্চেন্স আর এক্সাম রিলেটেড অ্যান্ড ভেরি মাচ ইনফরমেশন বেসড। ওকে, সো আপনারা এক্সপ্লেনেশনগুলো ধ্যান সহকারে শুনবেন। আই থিঙ্ক কোয়েশ্চেন সলভ করা ইট ইজ নট আওয়ার মেন মোটিভ। আমাদের মেন মোটিভ যে কোয়েশ্চেনগুলোর সাথে সাথে এক্সপ্লেনেশনগুলোকে যেসব জায়গাতে আমাদের এক্সপ্লেনেশন অ্যাড করা দরকার, ওই জায়গাগুলোতে আমাদের এক্সপ্লেনেশন অ্যাড করা এবং ভালোভাবে প্রত্যেকটা কোয়েশ্চেনকে সলভ করা। দিস ইজ দ্য আলটিমেট এইম অফ দিস সেশন। ওকে, অনেকজনের অনেকটা কোয়ারিজ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ কিছু টপিক রিকমেন্ডেশন আছে। আমি দেখেছি যে অনেকজন আমাকে মেসেজ করে বলেছে, সো আমি এগুলো কন্টিনিউ করব যে ওই সেশনগুলোকে অর্গানাইজ করার, বাট অ্যাজ ওয়েল এজ আমরা কোয়েশ্চেন সলভ করার যে প্রসেসটা ইট ইজ অলসো কন্টিনিউয়াসলি গোয়িং অন। ওকে, চলুন এর সাথে আমি আরেকটা জিনিস বলে রাখি, যে 1000 কোয়েশ্চেন আপনাদের আমি বারবার বলছি, যদি এই 1000 কোয়েশ্চেন আপনারা নিতে চান, আমাদের পোস্টে গেলে, আমাদের ইউটিউব চ্যানেলের পোস্টে গেলে আপনার 2টা নাম্বার পেয়ে যাবেন। যে কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, এবং আমার দিক থেকে আমি এটা এনশিওর করতে পারি আপনাদের প্রিপারেশন যদি ঠিক জায়গায় থাকে, দিস 1000 কোয়েশ্চেন হেল্প এ লট। ওকে, চলুন আমরা ডাইরেক্ট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। দ্যাট মিনস ই বুক। ওকে, 1000 কোয়েশ্চেন এটা ই বুক, যেটা আপনারা ঘরেতে পড়তে পারেন। আপনাদের কনসেপচুয়াল বেসড কোয়েশ্চেন আছে ইউনিট ওয়াইজ, টোটাল 1000 কোয়েশ্চেন আপনারা পেয়ে যাবেন। ওকে, চলুন আমরা কোয়েশ্চেন নাম্বার শুরু করছি। প্রথম কোয়েশ্চেন কি বলছে, রাজনৈতিক বিশ্লেষণে ইনপুট আউটপুট মডেলটি কে বিকাশ করেছেন? দেখুন, হু অ্যামং দ্য ফলোইং ডেভেলপড দ্য ইনপুট আউটপুট মডেল ইন পলিটিক্যাল অ্যানালাইসিস। ইনপুট আউটপুট মডেল দ্যাট মিনস, আমি যদি বলি, অ্যাকচুয়ালি এটাকে একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, বাট ইনপুট আউটপুট মডেল দ্যাট মিনস সিস্টেম থিওরি। ওকে, সিস্টেম থিওরি আমরা জানি, অনেকজনে আপনারা পলিটিক্যাল সায়েন্স যখনই যারা যেখান থেকে প্রিপারেশন করছেন, আই থিঙ্ক সিস্টেম থিওরি ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিওরি আমাদের সিলেবাসে, যেখানে আমরা ট্রেডিশনাল বিহেভিয়ারিজম আমাদের সিলেবাসে মেনশন করা আছে। এই যে ট্রেডিশনাল পলিটিক্যাল সিস্টেম থেকে যে বিহেভিয়ার, অর্থাৎ যে প্রথাগত রাজনৈতিক বিচারধারা থেকে যে আচরণবাদী বিচারধারার যে শিফটনেস হয়েছে বা ট্রানজিশন হয়েছে, এই জায়গায় একটা ওই ট্রানজেকশন পিরিয়ডে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিওরি ছিল সিস্টেম থিওরি। আর সিস্টেম থিওরিকে অন্য একটা আরও একটা মডেল বলা হয়, এটাকে ইনপুট আউটপুট মডেল বলা হয় বা ব্ল্যাক বক্স। ওকে, আমি এটাও লিখে দিচ্ছি, আপনি লিখে রাখতে পারেন, ব্ল্যাক বক্স থিওরিও এটাকে বলা হয়। ওকে, ব্ল্যাক বক্স থিওরিও বলা হয়। আপনারা মনে রাখবেন, দিস আর দ্য কমন থিং, এক্সামে বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে, যে ইনপুট আউটপুট মডেল ইট ইজ এ সিস্টেম থিওরি, অ্যাজ ওয়েল এস এই সিস্টেম থিওরিকে ব্ল্যাক বক্স থিওরিও বলা হয়। প্রথম আমাদের এই এক্সপ্লেনেশনটা আপনারা ভালোভাবে প্রপার ওয়েতে ইমপ্লিমেন্ট করবেন। দেখুন, কোয়েশ্চেন অনেকভাবে আসতে পারে। সো ইনপুট আউটপুট সিস্টেম আমি বলে দিলাম, ইট ইজ রিলেটেড টু দ্য সিস্টেম থিওরি। আমরা জানি সিস্টেম থিওরির প্রফাউন্ডারকে ডেভিড ইনস্টল ইজ দ্য মেইন থিঙ্কার অফ সিস্টেম থিওরি। ওকে, তো সিস্টেম থিওরি আপনারা যারাই যেখান থেকে পড়ছেন, আমরা সিস্টেম থিওরিকে ছোট্ট করে বোঝার চেষ্টা করছি, ভালোভাবে জিনিসটা কনসেপচুয়ালি বোঝার চেষ্টা করুন। ওকে, দিস ইজ দ্য পলিটিক্যাল সিস্টেম, আমি শর্টে লিখছি পলিটিক্যাল প্রসেস। ওকে, পলিটিক্যাল প্রসেস বা পলিটিক্যাল সিস্টেম লেখা যায়, পলিটিক্যাল প্রসেস লিখছি। ওকে, অ্যান্ড দিস ইজ আউটপুট। আমি একদম শর্টে লিখছি, একটা আরও সুন্দর করে আপনারা আমাদের থেকেও যারা নোটস নিয়েছেন বা আমরা যাদেরকে পড়িয়েছি, সো আমরা তাদেরকে এখানেও এই যে থিওরিটা আমরা একেবারে স্ট্রাকচার ওয়েতে মেনশন করেছি। সো এটা হলো ইনপুট, এটা হলো আউটপুট। ডেভিড ইনস্টল মেনশন করেছে যে ডিমান্ড, সোসাইটির মধ্যে যে মানুষের আলাদা আলাদা ডিমান্ড যে ইমার্জ হয়, এই যে এগুলো হলো ইনপুট। ওকে, এবং এই ইনপুটগুলো ডিমান্ড, মানুষের যে চাহিদা, মানুষের যে প্রতিনিয়ত যে ক্র্যাপিং জিনিসগুলোকে পাওয়ার জন্য, সো প্রতিনিয়ত মানুষের ডিমান্ড আমরা কই পাঠাই, এই পলিটিক্যাল সিস্টেমের মধ্যে যেগুলো মেনলি যায়, এবং পলিটিক্যাল সিস্টেম থেকে কিছু ডিসিশন আসে এখানে, সেটাকে বলছি আমরা আউটপুট। ওকে, ডিসিশন কি, অর্থাৎ পলিটিক্যাল সিস্টেমের মধ্যে আমরা 5টা ডিমান্ড পাঠিয়েছি, যে আমাদের দরকার এই দরকার এই দরকার, এরকম 5টা ডিমান্ড আমরা, যেটা সোসাইটির মধ্যে রাইজ হয়েছে। আর এটা পুরোটাকে আমরা এনভায়রনমেন্ট বলি। ওকে, এনভায়রনমেন্ট, এই পুরো জায়গাটা হলো, এই যে পুরো সার্কিটটা হলো কি একটা এনভায়রনমেন্ট। ওকে, ওকে, সো এই যে ইনপুট দ্যাট মিনস যে ডিমান্ড, ইনপুট আপনি সিম্পলি বলতে পারেন ডিমান্ড, যেটা পলিটিক্যাল প্রসেসের মধ্যে আমরা কী করছি, পাঠাচ্ছি অ্যাজ এ
ডিমান্ড, ওকে, ডিমান্ড হিসেবে মানে দেখুন সোসাইটির মধ্যে প্রত্যেকটা সেকশন অফ পিপলের আলাদা আলাদা ডিমান্ড আছে, আর এই প্রত্যেকটা ডিমান্ডকে আমরা পলিটিক্যাল সিস্টেমের মধ্যে যাই। পলিটিক্যাল সিস্টেম মিনস আপনি বলতে পারেন যেটা নিয়ে ডিসিশন অ্যাকচুয়ালি মেক হয়, যেভাবে আমরা পার্লামেন্টের কথা বলতে পারি, লেজিসলেটিভ অ্যাসেম্বলির কথা বলতে পারি, যেখানে অ্যাকচুয়ালি ডিসিশনগুলো তৈরি হয়। সো এই ডিসিশনগুলোর মধ্যে দেখুন আমাদের ডিমান্ড তো 5টা আছে, বাট প্রত্যেকটা ডিমান্ড কি ফুলফিল করা পসিবল না। এদের থেকে বেস্ট 3টা ডিমান্ড ধরো পলিটিক্যাল প্রসেসে করলো। এই যে ডিমান্ডগুলো যখন অ্যাজ এ রেজাল্ট বা ডিসিশন হিসেবে এখানে আসবে তখন এটাকে বলবো আউটপুট। ওকে, সো এটা হলো আপনার সিস্টেম থিওরি বা এটাকে ইনপুট আউটপুট। এই যে এটা হলো ইনপুট, এটা হলো আউটপুট। ইনপুট দ্যাট মিনস ডিমান্ড, যেটা সোসাইটির থেকে কন্টিনিউয়াসলি রাইজ হচ্ছে, যেভাবে সোসাইটি থেকে বিভিন্ন সেকশন অফ দ্য পিপল, ডিফারেন্ট সেকশন অফ দ্য পিপল যারা আছে তারা কন্টিনিউয়াসলি ডিমান্ডটা রাইজ করছে। এই ডিমান্ডটা পলিটিক্যাল প্রসেসে আসছে, পলিটিক্যাল প্রসেস থেকে সেটা ডিসিশন হিসেবে আউটপুট হিসেবে আসছে। এবার যখন কোনো একটা ডিসিশন এখানে আসছে, সো এখান থেকে আবার ফিডব্যাক তৈরি হচ্ছে। কিছু মানুষ আউট অফ দিস অল সেকশন অফ দ্য সোসাইটি, কিছু মানুষ এই ডিসিশনগুলোকে সাপোর্ট করবে, কিছু মানুষ আবার সাপোর্ট করবে না, আর এটাকে আমরা কী নেব, ফিডব্যাকগুলো আবার সেই ইনপুট হিসেবে এখানে আসছে। সেভাবে এই কন্টিনিউয়াস প্রসেসে এই পলিটিক্যাল প্রসেস বা সিস্টেমটা কন্টিনিউয়াসলি চলছে, যেখানে ইনপুট থেকে এটা পলিটিক্যাল প্রসেস আসছে, পলিটিক্যাল প্রসেস থেকে আউটপুটে যাচ্ছে, এবং আউটপুট থেকে যেই ডিসিশন, আউটপুট মিনস ডিসিশনটার থেকে আবার ফিডব্যাক তৈরি হচ্ছে। কিছু মানুষ এটাকে সাপোর্ট করছে, কিছু মানুষ হয়তো বা এটাকে সাপোর্ট করছে না। ওকে, সো দিস ইজ দ্য আলটিমেট এক্সপ্লেনেশন অফ ইনপুট আউটপুট। আমি একবার শর্টে এক্সপ্লেন করেছি, এখানে আরও অ্যাসপেক্টসগুলো আছে, বাট বেসিক যে কনসেপ্টটা আমরা আলোচনা করলাম, ইনপুট যেটা ডিমান্ড হিসেবে সোসাইটির মধ্যে রাইজ হচ্ছে, আর এই ডিমান্ডগুলো পলিটিক্যাল সিস্টেমে আসবে। পলিটিক্যাল সিস্টেমে আসার পরে যখন এগুলো ডিসিশন নেওয়া হবে তখন এগুলো আউটপুট হিসাবে বের হবে, আর আউটপুট মধ্যে আমরা ডিসিশন, এবার আউটপুটগুলোর উপর বেসিসে ফিডব্যাক তৈরি হবে। অর্থাৎ গভর্নমেন্টের যে ডিসিশনগুলো নিচ্ছে বা পলিটিক্যাল প্রসেস যে ডিসিশনগুলো নিচ্ছে, এমন নয় যে প্রত্যেকটা ডিসিশনকে মানুষ সাপোর্ট করবে। ওকে, দের হ্যাভ লট অফ পিপল আর অ্যাগেনস্ট দ্যাম, অর্থাৎ ওই ডিসিশনটার অ্যাগেনস্টে মানুষ থাকতে পারে, যেটা ফিডব্যাক হয়ে আবার সেই ইনপুটে আসবে। ওকে, চলুন 3rd নাম্বার কোয়েশ্চেন দেখি কি বলছে। এলিট পাওয়ার ধারণার সঙ্গে কে যুক্ত? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং থিঙ্কার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য কনসেপ্ট অফ এলিট পাওয়ার? এলিট পাওয়ারের সাথে মেনলি যুক্ত হলো আপনার সি রাইট মিলস। ওকে, সি রাইট মিলস। এলিট পাওয়ারের সাথে কি যুক্ত? সি রাইট মিলস। দেখুন সি রাইট মিলসকে আমরা যখন কী পড়ি, এলিট থিওরি যখন আমরা পড়ি, এলিট থিওরি করে ইউনিট নাম্বার 8-এ একটা কনসেপ্ট আছে, তো সেখানে সিডাব্লিউ মিলকে আমরা পড়ি। ওকে, এবার সিডাব্লিউ মিলকে যখন আমরা এলিট থিওরিতে পড়ি, এখানে আমরা রাইট আনসার বললাম সি রাইট মিলস ইজ দ্য রাইট আনসার। তো সিডাব্লিউ মিলসের এখান থেকে কী পড়বেন, তিনি পাওয়ার এলিটের কনসেপ্ট দিয়েছেন, এবং তার একটা বই আছে ইম্পর্টেন্ট, এটা লিখে রাখুন, পাওয়ার এলিট। ওকে, পাওয়ার এলিট করে একটা বই আছে যেটা সিডাব্লিউ মিলস রেখেছেন, বইটা নাম লিখে রাখুন, সি রাইট মিল এই বইটা লিখেছেন। ওকে, সিডাব্লিউ মিলস এই বইটা লিখেছেন কি, পাওয়ার এলিট। ওকে, এলিট থিওরি আমাদের পলিটিক্যাল সায়েন্সে একটা গুরুত্বপূর্ণ থিওরি, যেটা ইউনিট নাম্বার 8-এর একটা ইম্পর্টেন্ট থিওরি, যেটার থেকে কোয়েশ্চেন আমরা এক্সপেক্টেড করতে পারি। প্রথম এলিট থিওরি হলো একটা অভিজাত বর্গ, যে প্রত্যেকটা সেকশনে কিছু এলিট গ্রুপ অফ পিপল আছে, প্রত্যেকটা সেকশনে আপনি দেখবেন কিছু এলিট টাইপের পিপল আছে। যেমন ইকোনমিক এলিট আমি যদি বলি, আদানি, আম্বানি, দেন টাটা, দিস আর দ্য ইকোনমিক এলিট, যারা প্রত্যেকটা সেকশন অফ সোসাইটির মধ্যে যারা হায়েস্ট পজিশন হোল্ড করছে। পলিটিক্যাল এলিট যদি বলি, আজকের বর্তমানে এলিট যেরকম আমাদের পলিটিক্যাল এলিট মধ্যে আমাদের রেসপেক্টেড প্রাইম মিনিস্টার, দেন যদি বলি যে কাউন্সিল অফ মিনিস্টার, অ্যাজ ওয়েল এজ আপনি যদি অপোজিট সাইডে যদি দেখেন যে লাইক রাহুল গান্ধী, সো দিস অল আর দ্য পলিটিক্যাল এলিট, যারা আমাদের এই রাজনৈতিক ব্যবস্থার একেবারে টপ প্লেসে তারা হোল্ড করছে। ওকে, ইভেন আমরা প্রত্যেকটা সেকশন অফ দ্য সোসাইটিতে এলিট গ্রুপ আছে। ওকে, সো এখানে কি পাওয়ার এলিট, সিডাব্লিউ মিলস তার একটা বইও আছে যেটা পাওয়ার এলিট আমরা বলছি। ওকে, সো পাওয়ার এলিট এটা একটা বইও কিন্তু, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশ্চেন যদি দেখি, হু গিভ দ্য কনসেপ্ট অফ সিভিক কালচার? দেখুন দুর্দান্ত একটা কনসেপ্ট, এটাও মেনলি ইউনিট নাম্বার 8-এরই পার্ট। ওকে, সিভিক কালচার। এই সিভিক কালচার বইটা লিখেছে, আমি প্রথম আনসার থেকে শুরু করছি। এই কোয়েশ্চেনটা এক্সপ্লেনেশনে একটু সময় লাগবে, আমি আশা করি আপনারা ধৈর্য ধরে এই কোয়েশ্চেনের এক্সপ্লেনেশনটা ভালোভাবে শুনবেন। আর এই যে টপিকটা সিভিক কালচার, আমি বলছি আপনি যদি এখান থেকে যদি এই আমার এক্সপ্লেনেশনটা যদি ভালোভাবে যদি আপনারা যদি কেয়ারফুলি যদি শুনেন, দেন আপনারা এখান থেকে একটা কোয়েশ্চেন মেবি এক্সামে
পেয়েও যেতে পারেন ডাইরেক্ট একটা কোয়েশ্চেন। তো প্রথম তো সিভিক কালচার, এটা একটা বই, ঠিক? এই সিভিক কালচার কনসেপ্ট কেন বলা হচ্ছে এটা আমি বলবো। সিভিক কালচার যে ধারণাটি বা বইটি প্রথম কে লিখেছেন, বইটির রাইটার হলেন অ্যালমন্ড অ্যান্ড ভার্বা। প্রথম আপনাদের কোয়েশ্চেন হলো এটা। এখন এই সিভিক কালচার বইটা কবে লেখা হয়েছে, দ্যাট ইজ দ্য আনাদার ইম্পর্টেন্ট ইনফরমেশন। 1963-তে সিভিক কালচার বইটা লেখা হয়েছে, ফার্স্ট ইনফরমেশন। ওকে, সিভিক কালচার বইটা লিখেছেন অ্যালমন্ড অ্যান্ড ভার্বা। এই সিভিক কালচার বইটা লেখার আগে, এই যে সিভিক কালচার বই বা কনসেপ্টটা দেওয়ার আগে, তারা এই বিশ্বের এই জাস্ট সিভিক কালচার কনসেপ্টটা দেওয়ার জন্য তারা এরকম 4টা কান্ট্রিকে তারা ইনভেস্ট করে, 4টা কান্ট্রিকে তারা অ্যানালাইসিস করে। 4টা কান্ট্রির নাম কী কী? জাস্ট এ মিনিট। ইউকে, এখানে টোটাল আপনার ইউকে, ইউএসএ, দেন জার্মানি, ইতালি, মেক্সিকো। অর্থাৎ এই যে সিভিক কালচার বইটা বা সিভিক কালচার কনসেপ্টটা দেওয়ার আগে, এই কনসেপ্টটা বোঝার জন্য বা দেওয়ার জন্য তারা এরকম 5টা কান্ট্রিকে তারা স্টাডি করে। অ্যান্ড দিস আর দ্য ইউকে, ইউএসএ, জার্মানি, ইতালি, মেক্সিকো। অ্যান্ড দিস ওয়ার দ্য 5 কান্ট্রি যেটা অ্যালমন্ড অ্যান্ড ভার্বা স্টাডি করে। ইভেন এইটা তারা স্টাডি করার পরে তারা পলিটিক্যাল সিস্টেমকে, পলিটিক্যাল কালচারকে, একটা কান্ট্রির বা ওভারঅল পলিটিক্যাল কালচারকে, তারা পলিটিক্যাল কালচার বা সিভিক কালচার কনসেপ্ট দেওয়ার জন্য 4টা কান্ট্রিকে, 5টা কান্ট্রিকে তারা স্টাডি করে। এবং স্টাডি করার পরে তারা 3টে টাইপস অফ পলিটিক্যাল কালচার, আমি পুরো লিখছি না, পলিটিক্যাল কালচার দে। তারা বলে এই 3টা কালচারের বেসে, দ্যাট মিনস তারা এই 5টা কান্ট্রি ওয়াইডলি স্টাডির বেসে, অন দ্যাট বেস দে আর ডিভাইডেড পলিটিক্যাল কালচার ইন্টু 3 পার্টস। একটাকে বলি আমরা প্যারোকিয়াল কালচার। প্যারোকিয়াল কালচার মানে কি? প্যারোকিয়াল পলিটিক্যাল কালচার, এটা হলো একটা, প্যারোকিয়াল মিনস হলো আঞ্চলিক, ঠিক আছে। সেকেন্ড ওয়ান যদি বলি আমরা, সেকেন্ড ওয়ানটাকে আমরা বলবো যে সাবজেক্ট পলিটিক্যাল কালচার। ওকে, সাবজেক্ট পলিটিক্যাল কালচার। অ্যান্ড থার্ডটাকে বলবো আমরা পার্টিসিপেট পলিটিক্যাল কালচার। এই টোটাল 3টা ভাগে তারা ভাগ করে, প্যারোকিয়াল পলিটিক্যাল কালচার, সাবজেক্টিভ পলিটিক্যাল কালচার और পার্টিসিপেট পলিটিক্যাল কালচার। দেখেন প্যারোকিয়াল পলিটিক্যাল কালচার বলতে তারা এই 5টা কান্ট্রিকে অ্যানালাইসিস করার পরে তারা পলিটিক্যাল কালচারকে 3টি ভাগে ভাগ করে। আমি একটি ভাগকে, প্রথম আপনি এটা তুলে নিন, যারা কাছে আমাদের নোটস নেই তারা এইভাবে লিখে নিতে পারেন যে এই যে সিভিক কালচার, অ্যালমন্ড অ্যান্ড ভার্বার মেনলি তারা লিখেছে সিভিক কালচার বইটা। এই সিভিক কালচার বই বা এই কনসেপ্টটা দেওয়ার আগে তারা মেনলি 5টা কান্ট্রিকে স্টাডি করেছে, ইউকে, ইউএসএ, জার্মানি, ইতালি, মেক্সিকো। এই 5টা কান্ট্রিকে স্টাডি করার পরে অ্যাকচুয়ালি তারা কী বোঝার জন্য স্টাডি করেছে? পলিটিক্যাল কালচারকে বোঝার জন্য, ভেরিয়াস কাইন্ডের যে আলাদা আলাদা স্টেটের পলিটিক্যাল কালচারকে বোঝার জন্য তারা 5টা কান্ট্রি স্টাডি করেছে। এবং 5টা কান্ট্রি স্টাডি করার পরে তারা পলিটিক্যাল কালচারকে তারা ইন জেনারেল 3টে ভাগে ভাগ করে। একটা হলো প্যারোকিয়াল পলিটিক্যাল কালচার, সাবজেক্ট পলিটিক্যাল কালচার, অ্যান্ড দেন সেকেন্ড লাস্ট ওয়ান ইজ পার্টিসিপেট পলিটিক্যাল কালচার। আশা করি এই 3টা জিনিস আপনারা তুলে নিলেন। এবার আমি একটা একটা করে ভালোভাবে আলোচনা করছি। ওকে, ফার্স্ট ওয়ান, প্যারোকিয়াল পলিটিক্যাল কালচার। ওকে, প্যারোকিয়াল পলিটিক্যাল কালচার হলো একটা আঞ্চলিক রাজনৈতিক
কালচার, রাজনৈতিক কালচার বা পলিটিক্যাল কালচার, যে পলিটিক্যাল কালচারে, ভালোভাবে বোঝার চেষ্টা করুন, যে পলিটিক্যাল কালচারে মানুষ অতটা পলিটিক্যাল সিস্টেম সম্পর্কে ওয়্যার না, peoples are not so much aware about the political culture and people are not so much interested to take the part in the political activities. ওকে, সো প্যারোকিয়াল কালচার বলতে আঞ্চলিক ব্যবস্থাপনা বা আঞ্চলিক রাজনৈতিক সংস্কৃতিকে বোঝাচ্ছে, যেখানে প্যারোকিয়াল কালচারে কী হচ্ছে, মানুষ অ্যাকচুয়ালি যে পিপল না এতটা ইন্টারেস্ট নয় টুয়ার্ডস পলিটিক্স, যে পলিটিক্যাল পার্টিসিপেশন, রাজনৈতিক ব্যবস্থা নিয়ে মানুষ না এত একটা ওয়্যার, অ্যাজ ওয়েল এস এত একটা ইন্টারেস্টও না তারা। দ্যাট মিনস সিম্পলি পিপল আর নট সো মাচ ইন্টারেস্টেড টু টেক দ্য পার্ট ইন দ্য পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। অর্থাৎ যদি বাংলায় যদি বলি আমি সুন্দর করে, যে পলিটিক্যাল ব্যবস্থার প্রতি মানুষের অতটা ইন্টারেস্ট নেই এবং রাজনৈতিক ব্যবস্থায় অংশগ্রহণ করার জন্য মানুষের মধ্যে কোনো এক্সাইটমেন্ট নেই এবং রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে তারা অতটা সচেতন নয়। ওকে, দেন তার পরবর্তীতে কী আছে, সাবজেক্টিভ পলিটিক্যাল কালচার বা সাবজেক্ট পলিটিক্যাল কালচার। এই সাবজেক্ট পলিটিক্যাল কালচার হলো যে মানুষ না রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে তাদের একটুখানি আইডিয়া তো আছে, যেভাবে আমরা প্যারোকিয়াল পলিটিক্যাল কালচার না মানুষদের রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে অংশগ্রহণ করার কোনো ইচ্ছা আছে বা তাদের কোনো নলেজও নেই, যেটা প্যারোকিয়াল কালচারে না তাদের ঠিক মতন আইডিয়া আছে বা নলেজ আছে পলিটিক্যাল সিস্টেম সম্পর্কে, না তাদের রাজনৈতিক ব্যবস্থায় অংশগ্রহণ করার জন্য তাদের এত একটা ইচ্ছা আছে। বাট সাবজেক্টিভ পলিটিক্যাল কালচারে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তো আছে পলিটিক্যাল সিস্টেম সম্পর্কে, তাদের মধ্যে ছোটোখাটো নলেজ তো আছে, বাট মানুষ রাজনৈতিক ব্যবস্থায় বা সিস্টেমে পার্টিসিপেট করার ক্ষেত্রে অতটা উৎসাহী নয়। আশা করি সেকেন্ড টাইপটা বুঝলে। একখানে না মানুষ ইন্টারেস্ট, না মানুষের মধ্যে সচেতন আছে। ওকে, পিপলস আর নট ওয়্যার অ্যাজ ওয়েল এস পিপলস আর নট সো মাচ ইন্টারেস্ট টু টেক দ্য পার্ট ইন দ্য পলিটিক্যাল অ্যাক্টিভিটিস অফ দ্য সোসাইটি অর কান্ট্রি। বাট সাবজেক্টিভ পলিটিক্যাল কালচারে people have the awareness about the political system, but still they are not interested to take the part in the political activities. ওকে, অর্থাৎ মানুষের কাছে তো কিছু আইডিয়াস আছে পলিটিক্যাল ব্যবস্থা কেমন না কি, বাট তারপরও মানুষ ইন্টারেস্ট নয় পলিটিক্যাল ব্যবস্থায় অংশগ্রহণ করতে। তৃতীয় নাম্বারটা যদি বলি সেটাকে পার্টিসিপেট পলিটিক্যাল কালচার বলছে। ওকে, তৃতীয় নাম্বারকে আমরা কি বলছি, পার্টিসিপেন্ট পলিটিক্যাল কালচার। ওকে, পার্টিসিপেন্ট পলিটিক্যাল কালচারে কী হচ্ছে, এইটা হলো সবচেয়ে হায়ার কোয়ালিটি, যেখানে মানুষের ইন্টারেস্টও আছে, অ্যাজ ওয়েল এস মানুষের অ্যাওয়ারনেসও আছে, অ্যাজ ওয়েল এস মানুষ পার্টিসিপেটও করে পলিটিক্যাল প্রসেসে। সো এটাকে বলো পার্টিসিপেট পলিটিক্যাল কালচার। আশা করি তিনটা জিনিসকে বললে, একটা জিনিসই কি, প্রথমটা প্যারোকিয়াল আঞ্চলিক ব্যবস্থাপনা, যেখানে মানুষের মধ্যে অ্যাওয়ারনেসও নেই এবং মানুষ ইন্টারেস্টও নয় পলিটিক্যাল ব্যবস্থায় অংশগ্রহণ করার জন্য। তারপরে যদি বলি আমরা সাবজেক্টিভ, যেখানে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস অল্প, লেস অর মোর দে হ্যাভ, বাট স্টিল দে আর নট ইন্টারেস্ট। ঠিক, আর সাবজেক্টিভ পলিটিক্যাল কালচারে মানুষের ইন্টারেস্টও আছে এবং মানুষ পার্টিসিপেটও করছে। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। ওকে, এবার এই যে তারা এই 5টা কান্ট্রিকে অ্যানালাইসিস করেছে, আমি আবার লিখছি 5টা কান্ট্রির নাম কী কী ছিল, ইউকে, ইউএসএ, আমি ছোট্ট করে লিখছি, জার্মানি, ইতালি অ্যান্ড মেক্সিকো। ওকে, এই যে 5টা কান্ট্রি স্টাডি করার পরে তারা 3টা পলিটিক্যাল কালচার মেনলি তারা দেয়, একটা প্যারোকিয়াল, একটা সাবজেক্ট, একটা হলো লাস্ট হলো পার্টিসিপেট পলিটিক্যাল কালচার। ওকে, এবার এই যে 3টা তারা কী দিয়েছে, পলিটিক্যাল কালচার দিয়েছে বা টাইপস অফ পলিটিক্যাল কালচার, স্পেশালি 3 টাইপস। বাট তারা এই সবগুলো অ্যানালিসিস করার পরে তারা বলল সিভিক কালচার ইজ দ্য বেস্ট। এই এত কিছু অ্যানালাইসিস করার পরে 5টা কান্ট্রি, 3টা টাইপস অফ পলিটিক্যাল কালচারের 3টা টাইপস, এই সবগুলো দেওয়ার পরে তাদের দিক থেকে একটা থিওরি দিল, যেটাকে বলছে সিভিক কালচার, আর যেটাকে বলছে তারা যে বেস্ট পলিটিক্যাল কালচার হলো সিভিক কালচার, যেখানে
ছোট্ট করে প্যারোকিয়াল পলিটিক্যাল কালচার, সাবজেক্টিভ পলিটিক্যাল কালচার অ্যাজ ওয়েল অ্যাজ পার্টিসিপেটিভ পলিটিক্যাল কালচার, তিনোটার যে বেস্ট ফিচার্সগুলো এখানে আমরা পেয়ে থাকি, যেখানে মানুষ অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, যেখানে মানুষ পলিটিক্যাল সিস্টেম সম্পর্কে অনেকটা অ্যাওয়ারনেস থাকে। সো এটাকে আমরা সিভিক কালচার বলছি, যেখানে মানুষ এর মধ্যে একটা সচেতনতা থাকে, মানুষ অংশগ্রহণের জন্য ইন্টারেস্ট থাকে। সো এটাকে আমরা সিভিক কালচার বলছি। ওকে, আশা করি বুঝতে পারলেন। ওকে, দেখুন আমার উইদিন টাইমের মধ্যে যতটুকু আমি বেস্ট ওয়েতে এক্সপ্লেন করতে পারবো ভাবছি, আমি ট্রাই করছি আমার দিক থেকে জিনিসগুলোকে বেস্ট ওয়েতে এক্সপ্লেন করা। সিভিক কালচার এটা একটা বই যেটা অ্যালমন্ড অ্যান্ড ভার্বা লিখেছে, বা একটা টপিকও দিতে পারে যারা এই সিভিক কালচারের মধ্যে তারা বলেছে অ্যাকচুয়ালি বেস্ট যে পলিটিক্যাল সোসাইটি সেটা হলো তো সিভিক কালচার। সিভিক কালচার হলো বেস্ট টাইপ অফ পলিটিক্যাল কালচার অ্যাকর্ডিং টু অ্যালমন্ড অ্যান্ড ভার্বা। বাট এই যে বেস্ট সিভিক কালচার ইজ দ্য বেস্ট পলিটিক্যাল কালচার, এটাকে দেওয়ার জন্য দে ওয়ার স্টাডি অ্যাবাউট দ্য 5 কান্ট্রিজ, তারা 5টা কান্ট্রি সম্পর্কে স্টাডি করেছেন। আফটার দ্যাট দে গিভ দ্য কনসেপ্ট অফ 3 টাইপস অফ পলিটিক্যাল কালচার, প্যারোকিয়াল, সাবজেক্টিভ অ্যান্ড পার্টিসিপেটিভ পলিটিক্যাল কালচার। তারপরে তারা সিভিক কালচারের কনসেপ্টটা দেয় যে হ্যাঁ এটা হলো বেস্ট, এত কিছু স্টাডি করার পরে বা বোঝার পরে। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হলো। দেন আমরা 5 নম্বর কোয়েশ্চেন কি দেখছি, which approach focuses on the study of political behavior through empirical method। দেখুন কি সুন্দর কনসেপ্ট। কোন পদ্ধতি বাস্তবভিত্তি উপায়ে রাজনৈতিক আচরণ অধ্যায়ে গুরুত্ব দেয়? রাজনৈতিক আচরণ বাস্তবভিত্তি। ওকে, তো এম্পিরিক্যাল মেথডের থ্রুতে, এম্পিরিক্যালকে আপনি সাইন্টিফিকও বলতে পারেন। আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখে থাকেন আপনারা, আমি একটা ভিডিওর মধ্যে, যারা আমাদের ভিডিও কন্টিনিউয়াসলি দেখছেন, আশা করি আপনারা অনেকগুলো কনসেপ্ট আপনাদের ডেভেলপমেন্ট হবে যদি আমাদের ভিডিওটাকে আপনারা প্রপার ওয়েতে যদি দেখেন। আমি একটা ভিডিওর মধ্যে আলোচনা করেছিলাম বিহেভিয়ারাল অ্যাপ্রোচ কী এবং পোস্ট বিহেভিয়ারাল অ্যাপ্রোচ কী। এই যে নর্মেটিভ অ্যাপ্রোচকে আমরা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচও বলি। আমি একটা ভিডিও অলমোস্ট 25 মিনিট একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে, মেবি 2-1টা ভিডিওর আগে আপনারা পাবেন একটা ভিডিও আমাদের চ্যানেলে গেলে, বিহেভিয়ারালিজম পোস্ট বিহেভিয়ারালিজম বলে। এই বিহেভিয়ারালিজম যদি আপনারা যখন পড়বেন তখন অ্যাকচুয়ালি এই টাইপের বই কনসেপ্টটা পাবেন। আমি বলেছি বিহেভিয়ারালিজম কিসের উপর বেস? সাইন্টিফিক বেস। সাইন্টিফিক মিনস এম্পিরিক্যাল মেথড বেসড। সো এখানে হুইচ অ্যাপ্রোচ স্টাডি পলিটিক্যাল বিহেভিয়ার থ্রু দ্য এম্পিরিক্যাল প্রসেস। অর্থাৎ পলিটিক্যাল বিহেভিয়ারকে এম্পিরিক্যাল প্রসেস, দ্যাট মিনস সাইন্টিফিক প্রসেসে কে স্টাডি করে? বিহেভিয়ারাল অ্যাপ্রোচ। আমি এই ভিডিওর মধ্যে এটা এখন বিহেভিয়ারালিজম কী আমি আলোচনা করব না। রিজন ইজ দ্যাট আপনারা একটু সময় দিয়ে আমাদের আগের ভিডিওটা দেখে আসুন, যেখানে আমি বিহেভিয়ারালিজম ভার্সেস পোস্ট বিহেভিয়ারালিজম করে একটা ভিডিও করেছি, যেখানে আমি বিহেভিয়ারালিজম অ্যাকচুয়ালি কী এবং বিহেভিয়ারালিজম কেন ইমার্জ ছিল। বিহেভিয়ারালিজম ইমার্জ হওয়ার আগে ট্র্যাডিশনালিজম ছিল, ট্র্যাডিশনালিজম থেকে কীভাবে বিহেভিয়ারালিজম ইমার্জ হলো, সেই সবগুলো জিনিস আমি আলোচনা করেছি। আমি এখন বললাম এই যে নর্মেটিভ অ্যাপ্রোচকে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচও বলা হয়। ওকে, আমি এটা এই কোয়েশ্চেনে আমি এক্সপ্লেন করবো না, আমি সিম্পলি আনসার বলে দিয়েছি বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, যেটা এম্পিরিক্যাল মেথডের থ্রুতে পলিটিক্যাল বিহেভিয়ারকে স্টাডি করে। ওকে, এবার কেন এম্পিরিক্যাল প্রসেস আপনারা এর আগের ভিডিওটা দেখে আসবেন, যেখানে আমি বিহেভিয়ারালিজম এবং পোস্ট বিহেভিয়ারালিজমের মধ্যে ডিফারেন্স আমি করেছি। আই থিঙ্ক 23 মিনিটের একটা ভিডিও, যেটা পড়লে আপনার অনেকটাই কনসেপচুয়াল ক্লিয়ারিটি ডেভেলপড হবে রিগার্ডিং দিস টপিক। চলুন এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 6 দেখি। 6 কি বলছে? হু ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ পোস্ট বিহেভিয়ারালিজম। দেখুন সেম, আমি এখানে শুধু আনসারটা ডিসকাস করব। আমি আবার বলছি বিহেভিয়ারালিজম ভার্সেস পোস্ট বিহেভিয়ারালিজম, বিহেভিয়ারালিজম ভার্সেস পোস্ট বিহেভিয়ারালিজম আমি একটা ভিডিও করেছি। এই ভিডিওর মধ্যে আমি বলেছি যে ডিফারেন্স বিটুইন দ্য বিহেভিয়ারালিজম অ্যান্ড পোস্ট বিহেভিয়ারালিজম। সো আপনারা এই ভিডিওটা দেখে আসবেন। সো এখানে বলছে হু ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ পোস্ট বিহেভিয়ারালিজম। পোস্ট বিহেভিয়ারালিজম মেনলি ইন্ট্রোডিউস করেছে ডেভিড ইনস্টল। তিনি পোস্ট বিহেভিয়ারালিজম মেনলি ইমার্জ হয়েছেন তিনি 1967-এ। তিনি একটা স্পিচের মধ্যে বলেছেন যে অ্যাকচুয়ালি পলিটিক্যাল সায়েন্সকে শুধুমাত্র সায়েন্স, এম্পিরিক্যাল প্রসেস, কোয়ান্টিটিভ অ্যাসপেক্টসের দ্বারা স্টাডি করা যাবে না। পলিটিক্যাল সায়েন্সের মধ্যে মোরাল, ট্র্যাডিশনাল এবং হোয়াট শুড বি এগুলোরও অতটুকু ইম্পর্টেন্ট আছে যতগুলো আমাদের সায়েন্স, এম্পিরিক্যাল প্রসেস, সায়েন্টিফিক প্রসেসের উপর ডেভেলপ, মানে দ্যাট মিনস বেসড। সো পোস্ট বিহেভিয়ারালিজম আমি বলেছিলাম, আমাদের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমি বললাম ট্র্যাডিশনালিজম প্লাস বিহেভিয়ারালিজম ইজ ইকুয়াল টু পোস্ট বিহেভিয়ারালিজম। অর্থাৎ পোস্ট বিহেভিয়ারালিজমের ট্র্যাডিশনাল বা নর্মেটিভ আইডিয়ার অফ ফিচার্স পাওয়া যায় এবং অ্যাজ ওয়েল অ্যাজ বিহেভিয়ারালিজমের ফিচার্স পাওয়া যায় ইজ ইকুয়াল টু পোস্ট বিহেভিয়ারালিজম।
পোস্ট বিহেভিয়ারিজম মেনলি ডেভিড ইনস্টল ডেভেলপমেন্ট করেছে। ইভেন বিহেভিয়ারিজমের ওয়ান অফ দ্য মেন কন্ট্রিবিউটার কিন্তু ডেভিড ইনস্টন। আমি এক্সপ্লেন করবো না, আপনারা একটু জাস্ট ওই ভিডিওটা গিয়ে দেখে আসবেন যারা দেখেননি। তারপরে দেখুন, হু সেড স্টাডি অফ পলিটিক্স শুড বি বোথ রিলিভেন্ট অ্যান্ড অ্যাকশন ওরিয়েন্টেড। সেম কোয়েশ্চেন, কে বলেছেন রাজনৈতিক অধ্যয়ন হলো একটি উচিত প্রাসঙ্গিক এবং কর্মমুখী। এটাও সেম বিহেভিয়ারিজম অ্যান্ড পোস্ট বিহেভিয়ারিজম রিলেটিভ একটা কোয়েশ্চেন, যেখানে স্টাডি অফ পলিটিক্সটাই কী বলছে রিলিভেন্ট অ্যাজ ওয়েল এজ কী বলছে অ্যাকশন ওরিয়েন্টেড। রিলিভেন্ট হতে হবে, অ্যাকশন ওরিয়েন্টেড হতে হবে। সেম আপনি দেখতে পাবেন এটার আনসার হল ডেভিড ইনস্টন। ওকে, ডেভিড ইনস্টন ইজ দ্য রাইট আনসার, যে তিনি পলিটিক্যাল সিস্টেমকে কী বলেছেন রিলিভেন্ট অ্যাজ ওয়েল এজ অ্যাকশন ওরিয়েন্টেড হবে। ঠিক, অ্যাকশন ওরিয়েন্টেড অ্যাজ ওয়েল এজ রিলিভেন্ট। তারপরে যদি বলি, হুইচ থিঙ্কার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য কমিউনিকেটিভ অ্যাকশন অফ থিওরি। কমিউনিকেটিভ অ্যাকশন অফ থিওরি কে দিয়েছেন, অর্থাৎ কমিউনিকেটিভ অ্যাকশন অফ থিওরি কার সঙ্গে যুক্ত? জর্গেন হেভারমাস। ওকে, জর্গেন হেভারমাসের সাথে এই কনসেপ্টটা যুক্ত। কমিউনিকেটিভ মডেল কি বলছে কি, যে সোসাইটিকে ব্যাটার করার জন্য কমিউনিকেশন অ্যাকশনও খুব গুরুত্বপূর্ণ, যেটার মাধ্যমে একটা ব্যাটার সোসাইটি বা অ্যাসোসিয়েশন বা একটা প্রসেসকে ডেভেলপ করা যায়। এটা অ্যাকচুয়ালি কমিউনিকেশন থিওরি, কমিউনিকেটিভ অ্যাকশন থিওরি। ওকে, রাইট আনসার ইজ জর্গেন হেভারমাস। ওকে, দেন আমরা 9 নম্বর কোয়েশ্চেনের দিকে দেখছি। কি 9 নম্বর কোয়েশ্চেন কী বলছে, হু প্রফাউন্ডেড দ্য কনসেপ্ট অফ এন্ড অফ আইডিওলজি। এন্ড অফ আইডিওলজি একটা বইও কিন্তু, ড্যানিয়েল বেলের এই বইটা এন্ড অফ আইডিওলজি খুবই ইম্পর্টেন্ট বই, আপনারা নোট করে রাখুন। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বই, এক্সাম আসতে পারে। এন্ড অফ আইডিওলজি এই বইটা অ্যাকচুয়ালি তিনি এই যে বইটা লিখেন এন্ড অফ আইডিওলজি, বইটার কিছু রিজন আছে এন্ড অফ আইডিওলজি বইটা কেন লিখেছেন, বা দ্যার আর সাম কাইন্ড অফ ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলো আমি এক্সপ্লেন আপনাদের কাছে ছোট্ট করে করার ট্রাই করব। সো সিম্পলি যদি বলি আমি, এই বইটার মধ্যে এন্ড অফ আইডিওলজির মধ্যে তিনি ড্যানিয়েল বেন বলেছেন যে এখন ওই সময়টা, এটা মেনলি 1960 এই সময়ের মধ্যে তিনি লিখেছেন, বলছে যে এখন বর্তমানে যে দুনিয়ার মধ্যে আইডিওলজির আর কোনো লড়াই নেই। তিনি বলতে চাইছেন যে আইডিওলজির লড়াই ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। এখন যে দুনিয়া, ওই সময় তিনি যে বইটা লিখেছেন, তিনি বলছেন যে বর্তমান যে দুনিয়া এটা মোর প্র্যাকটিক্যাল প্রবলেম নিয়ে মেনলি ডিবেট ডিসকাশন হবে। সেখানে একটা যে প্রথাগত আইডিওলজির যে ডিফারেন্স, সেটা আস্তে আস্তে কী হবে শেষের দিকে, এন্ডের দিকে। বাট এখন নতুন করে যে কিসের ইমার্জেন হবে, যে প্র্যাকটিক্যাল প্রবলেম সলিউশনের দিকে দুনিয়া ধ্যান দেবে, যেখান থেকে আমরা এই যে ট্রেডিশনাল পলিটিক্যাল থিওরি, দেন যে পলিটিক্যাল থিওরি, যেসব উদারবাদ, এইসব যে থিওরিগুলোর যে ইম্পর্টেন্স তিনি বলছেন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু বর্তমানে পলিটিক্যাল যেটা সিস্টেম, এটা মোর প্র্যাকটিক্যাল প্রবলেমের দিকে, বাস্তবগত প্রবলেমের দিকে ধ্যান দেবে। অ্যান্ড অফ আইডিওলজির যে ডমিনেন্স বা আইডিওলজিগত যে ওয়ার, এটা শেষের দিকে একটু একটু করে। ওকে, এটাই এন্ড অফ আইডিওলজির মেন কনসেপ্ট। ওকে, হু রোড দ্য বুক পলিটিক্যাল ম্যান। সো পলিটিক্যাল ম্যান ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট বুক, এটা এক্সপ্লেন করার কিছু নেই, এটা হলো লিপসেট। ওকে, লিপসেট তিনি লিখেছেন, সুন্দর করে আপনাদের নোটসে অ্যাডেড করে রাখুন যে এন্ড অফ আইডিওলজি বইটা কে লিখেছে, চুপচাপ লিখে রাখুন, এক্সামে ডাইরেক্ট আসতে পারে এন্ড অফ আইডিওলজি বইটা কে লিখেছে। রাইট আনসার ইজ লিপসেট। ওকে, পুরোটা সেমুর মার্টিন লিপসেট। ওকে, সো দিস ইজ রাইট আনসার, লিপসেট হিসেবে মনে রাখুন, সামনেরটা যদি মনে নাও রাখতেন লিপসেট। ওকে, পলিটিক্যাল ম্যান রিটেন বাই লিপসেট। ওকে, দেন তারপর যদি 11 নম্বর কোয়েশ্চেনের দিকে যদি দেখি, হু গিভ দ্য কনসেপ্ট স্ট্রাকচারাল ফাংশনালিজম ইন পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ রাজনীতি বিজ্ঞানে স্ট্রাকচারাল ফাংশনের ধারণা কে দিয়েছেন। দেখুন এখানে যদি সিম্পলি যদি আনসার বলি, গ্যাব্রিয়েল অ্যালমন্ড স্ট্রাকচারাল ফাংশনালিজম দিয়েছে। দেখুন আমরা একটু আগে দেখেছি ইনপুট আউটপুট মডেলকে দিয়েছে ডেভিড ইনস্টন দিয়েছে। ওকে, এই যে ইনপুট আউটপুট মডেলের যে ব্লু ফল্টগুলো ছিল, যে ওয়ান কাইন্ড অফ যে ল্যাগগুলো ছিল না, এই ল্যাগগুলো স্ট্রাকচারাল ফাংশনাল থিওরির মধ্যে কভার করার চেষ্টা করেছেন কে, আমাদের গ্যাব্রিয়েল অ্যালমন্ড। ওকে, স্ট্রাকচারাল ফাংশনাল থিওরিটা ও সেম, যদি আমি বোঝাতে চাই অনেকটাই সময় লেগে যাবে। আমি বারবার বলি, আপনাদের যদি কোনো ডিমান্ড থাকে আপনারা বলবেন, আদারওয়াইজ এই কনসেপ্টগুলো এই কোয়েশ্চেনের মধ্যে পুরোপুরি একেবারে ডিটেলসে অ্যানালাইসিস করা ইট ইজ ভেরি মাচ ডিফিকাল্ট। যেখানে আমরা ডেভিড ইনস্টলের পলিটিক্যাল প্রসেস,
যেখানে আমাদের ডেভিড ইনস্টলের ইনপুট দেখেছি না আমরা, ইনপুট আউটপুট, ওকে, ইনপুট আউটপুট দেখেছি তো আমরা ডেভিড ইনস্টলের ইনপুট আউটপুট মডেল, যেখানে ডিমান্ড এগুলো ইনপুট হিসেবে ধরছি আর যে ডিসিশন যেটাকে আউটপুট হিসেবে ধরছি। বাট গ্যাব্রিয়েল অ্যালমন্ড এই যে ইনপুটেরও 4টা টাইপ করে দিয়েছে, পলিটিক্যাল সোশ্যালাইজেশন, পলিটিক্যাল অ্যাগ্রিগেশন, পলিটিক্যাল aggregation, political articulation and political communication. পলিটিক্যাল সোশ্যালাইজেশন আমি ছোট্ট করে লিখছি, পলিটিক্যাল অ্যাগ্রিগেশন, পলিটিক্যাল আর্টিকুলেশন, পলিটিক্যাল কমিউনিকেশন। ডাইরেক্ট এক্সামে কোশ্চেন আসতে পারে গ্যাব্রিয়েল অ্যালমন্টের 4টি ইনপুট কী। অর্থাৎ আগে শুধুমাত্র আমরা ইনপুট পড়েছি, ডেভিড ইনস্টল শুধুমাত্র বলেছেন যে ইনপুট, যে ডিমান্ডগুলো যে আসবে এগুলো হলো ইনপুট, কিন্তু গ্যাব্রিয়েল অ্যালমন্ড এই যে ডেভিড ইনস্টলের যে জায়গাগুলো ছিল, এগুলো যে ল্যাকিংগুলো ছিল, এগুলোকে তিনি নোটিস করে তিনি এগুলোকে আরও ওয়াইডার সেন্সে এবং মোর প্র্যাকটিক্যাল ওয়েতে তিনি এখানে মেনশন করেছে গ্যাব্রিয়েল অ্যালমন্ড। তিনি বলেছেন ইনপুটকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। কী কী? একটা হলো পলিটিক্যাল সোশ্যালাইজেশন, পলিটিক্যাল অ্যাগ্রিগেশন, পলিটিক্যাল আর্টিকুলেশন অ্যান্ড পলিটিক্যাল কমিউনিকেশন। এর থ্রুতে পলিটিক্যাল প্রসেসে যাবে এই ডিমান্ডগুলো। তারপরে এখান থেকে কী বের হবে? এখান থেকেও সেম 3টা জিনিস তিনি বলেছেন, যে আউটপুটেরও 3টা জিনিস বলেছেন, যেটাকে বলি আমরা লেজিসলেটিভ বলতে পারি, এক্সিকিউটিভ বলতে পারি, অ্যান্ড জুডিশিয়াল বলতে পারি। আপনারা যারা পড়েছেন এখানে অন্য নাম আছে, বাট আমরা বোঝার জন্য এগুলোকে লেজিসলেটিভ, জুডিশিয়াল, অ্যাডমিনিস্ট্রেটিভ, যে ডিসিশনগুলো বের হচ্ছে এগুলো মেনলি লেজিসলেটিভ, এক্সিকিউটিভ আর লাইক রুল অ্যাপ্লিকেশন এরম করে আছে, রুল অ্যাপ্লিকেশন, রুল লাইক ফরমেশন এরম করে আছে। তো রুল ফরমেশন মিনস কি লেজিসলেটিভ, ইমপ্লিমেন্টেশন মিনস কি এক্সিকিউটিভ, আর রুল জুরিসডিকশন মিনস জুডিশিয়ারি। সো এই হলো ডেভিড ইনস্টলের যে ইনপুট আউটপুট সিস্টেম আছে, এর নট এগেনস্টে এটাকে একটু রেকটিফাই করতে গিয়ে স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি ইমার্জ হয়, যেটা গ্যাব্রিয়েল অ্যালমন্ড করেন। যেখানে ডেভিড ইনস্টলের ইনপুটকে শুধুমাত্র ইনপুট বলেছেন, তিনি ডিমান্ড বলেছেন, এত ক্লাসিফিকেশন করেননি। আউটপুটকে তিনি সিম্পলি বলে দিয়েছেন ডিসিশন যেগুলো পলিটিক্যাল প্রসেস থেকে বের হবে। বাট গ্যাব্রিয়েল অ্যালমন্ড ইনপুটকে 4টা ভাগে ভাগ করে দিল, আউটপুটকে 3টা ভাগে ভাগ করে দিল। ক্লিয়ার? আর সেম ওয়েতে এটা এনভায়রনমেন্ট থাকবে, ফিডব্যাক থাকবে, এগুলো সেম। ওকে, সো আপনারা এই জিনিসগুলোকে ভালোভাবে পড়বেন। আশা করি আপনাদের কাছে এই জিনিসগুলো আছে, আপনারা একটু ভালোভাবে দেখবেন। ওকে, চলুন এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 12-এর দিকে যাচ্ছি। 12 নম্বর কোয়েশ্চেন কী বলছে? হু ইজ দ্য অথর অফ দ্য বুক হিউম্যান কন্ডিশন? হিউম্যান কন্ডিশন বুকটা রাইটারকে হান্না আর্ডেন। ওকে, হান্না আর্ডেন ইজ দ্য রাইট আনসার, যে হিউম্যান কন্ডিশন বইটা লিখেছেন। ওকে, আমি এখানে এক্সপ্লেন করবো না। হিউম্যান কন্ডিশন, হান্না আর্ডেন। লাস্ট তারপরের কোয়েশ্চেন যদি দেখি, হু ডেভেলপ দ্য কনসেপ্ট অফ পাওয়ার অ্যাজ এ জিরো সাম গেম? পাওয়ারটাকে জিরো সাম গেম কে বলেছেন? রাইট, যে পাওয়ারটাকে জিরো সাম গেম কারা বর্ণনা করেছেন? ওকে, চলো দেখুন, পাওয়ারটাকে জিরো সাম গেম আমরা একটু বুঝতে লাগবে এই জিনিসটা আসলে কি, জিরো সাম মানে কি। 1-2 মিনিট লাগবে, আপনারা ভালোভাবে শুধু শুনতে যাবেন। তো জিরো সাম পাওয়ার অ্যাজ এ জিরো সাম গেম ধারণাটি কে দিয়েছেন? ধারণাটি দিয়েছেন মর্গেনথাউ। কারণ জিরো সাম গেম যে আছে না, এটা রিয়েলিজমের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফিচার্স, রিয়েলিস্ট বা রিয়েলিজমের। ওকে, আমরা জানি মর্গেনথাউ ইজ দ্য ফাদার অফ রিয়েলিজম। সো ওই রিয়েলিজমেরই ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট লাইন হলো জিরো সাম গেম। জিরো সাম গেম মানে কি? জিরো সাম গেম আপনার ভালোভাবে বোঝার চেষ্টা করুন। পাওয়ারের জিরো সাম গেম। কিসের জিরো সাম গেম? পাওয়ারের জিরো সাম গেম। পাওয়ার তো আমরা বুঝি। যদি বলি এখানে পাওয়ার নিয়ে লড়াই হচ্ছে, আপনি জাস্ট বোঝার চেষ্টা করুন সিম্পল ওয়েতে জিরো সাম গেম মানে কি। ধরুন পাওয়ার নিয়ে 2টা পার্টির মধ্যে লড়াই হচ্ছে, পাওয়ার নিয়ে। এখানে এ আছে, এখানে বি পার্টি আছে। জিরো সাম গেম বলে যে যদি এই পাওয়ার, আমি যেটা পার্সেন্টেজের কন্টেস্টে যদি বলি, পার্সেন্টেজের কন্টেস্টে আমি যদি বোঝার জন্য যদি বলি যে পাওয়ারের কাছে 90%, 80% পাওয়ার আছে। ওকে, বি এর কাছে 70% পাওয়ার আছে। আমি বোঝার জন্য এটা নিউমেরিক্যাল করে নিয়েছি। জিরো সাম গেম বলে
আজকে যদি এ যদি বিকে অ্যাটেক করে বা বি থেকে যদি 40% পাওয়ার যদি গেইন করে নেয়, অটোমেটিক সেখানে কি 40% পাওয়ার কমে যাবে। এখানে যদি 40% পাওয়ার বেড়ে যায় যেটা বি থেকে নিয়েছে, তাহলে এখানে 40% কমে 30 হয়ে যাবে। তাহলে দেখুন জিরো সাম গেম, এই যে এক সাইডে যতটুক বাড়বে, অর্থাৎ জিরো সাম গেমে কী হচ্ছে, এ আর বি এর মধ্যে যদি হয় পাওয়ার নিয়ে যদি কী হয়, এর যদি এর থেকে যদি 10% যদি বেড়ে যায় পাওয়ার আগের পাওয়ারের তুলনায়, তাহলে এই ক্ষেত্রে সেম নাম্বার অফ বা সেম কোয়ান্টিটি অফ পাওয়ার তার কমবো। ইজ ইট ক্লিয়ার? জিরো সাম গেম অর্থাৎ এর যদি বাড়ে, এর যতটুক পরিমাণ বাড়বে বি এর সেম ওই পরিমাণ পাওয়ার কমবে। আমি একদম সিম্পল ওয়েতে বোঝাচ্ছি। জিরো সাম, জিরো মানে কি, এরা মনে না যে আপনি তার 10% বেড়েছে মিনস তার 5% কমেছে, যত 5% কমেছে তার না। জিরো সাম গেম বলবে কি, এই যে দুইটা সাইড যদি থাকে, এক সাইডে যদি 10% যদি বেড়ে যায়, দ্যাট মিনস এই সাইডে 10% কমবে। এই সাইডে যদি আজকে তার কাছে যদি 100% থাকে কিন্তু তার পাওয়ার বেড়ে 50 হয়ে গেছে, 150 হয়ে গেছে, দ্যাট মিনস এর যে যতটুকু পাওয়ার ছিল তার থেকে এখানে 50 চলে এসেছে। অর্থাৎ এক সাইডে যতটুক বাড়বে সেম অ্যামাউন্ট অফ পাওয়ার অন্য সাইডে কমবে। এটাকে জিরো সাম গেম বলা হয়। ঠিক আছে, আমি পাওয়ারের কন্টেস্টে বুঝা দিলাম। জিরো সাম গেম অর্থাৎ জিরো মানে সেম। দেখুন এদিকে যদি আমি যদি বলি এদিকে যদি 100 থাকে, এদিকে যদি 100 থাকে সেম, তাদের মধ্যে কোনো কনফ্লিক্টের ফলে তার পাওয়ার যদি 150 হয়ে যায়, তার পাওয়ার কত হয়ে যাবে, 50 হয়ে যাবে। রিজন কেন? জিরো সাম গেম বলে এর যতটুক বাড়বে, একজনের যতটুক বাড়বে সেম অ্যামাউন্ট অফ পাওয়ার তার কমবে। জিরো পাওয়ার গেম বা জিরো সাম গেম এটাকে বলা হয়। ঠিক, সেম অ্যামাউন্ট অফ পাওয়ার ওইখানে কমবে। এটা যেটা রিয়েলিজমের যে মূল বস্তু, যেটা পাওয়ার পলিটিক্সের কথা বলে। ওকে, চলুন আর দুইটা কোশ্চেন করি। হু রোড দ্য বুক গ্রামার অফ পলিটিক্স? গ্রামার অফ পলিটিক্স বইটা কে লিখেছি? আমি অনেকবার করেছি, লাস্কির লেখা এই বইটা 1925-এ। গ্রামার অফ পলিটিক্সের ইয়ারটা আপনারা 100% পড়া রাখবেন, বিকজ ইয়ার অলসো ইম্পর্টেন্ট। ওকে, গ্রামার অফ পলিটিক্স। তারপরে যদি বলি, হু ডিফাইন ডেমোক্রেসি অ্যাজ কম্পিটিটিভ স্ট্রাগল ফর পাওয়ার্স, কম্পিটিটিভ স্ট্রাগল ফর পিপলস ভোট। কি হু ডিফাইন ডেমোক্রেসিরে কীভাবে ডিফাইন করেছে? কম্পিটিটিভ স্ট্রাগল। খুব একটা অসাধারণ একটা ডেফিনিশন কিসের? ডেমোক্রেসির। এই ডেফিনেশনকে দিয়েছে শুম্পিটার। ওকে, শুম্পিটার ইজ দ্য রাইট আনসার। এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট এই ডেফিনেশনটা। রাইট আনসার কি? শুম্পিটার ইজ দ্য রাইট আনসার। আপনারা 100% এই ডেফিনেশনটা ভালোভাবে মনে রাখবেন। এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডেফিনেশন বলা যায়। কম্পিটিটিভ স্ট্রাগল ফর দ্য পিপলস ভোট। ডেমোক্রেসি কী বলছে? কম্পিটিটিভ অর্থাৎ কি বাংলাতে এখানে কি বলছে? জনগণের ভোটের জন্য প্রতিযোগিতামূলক সংগ্রাম হিসাবে সংজ্ঞায়িত করেছেন। শুম্পিটার ইজ দ্য রাইট আনসার। ওকে, শুম্পিটার। শুম্পিটার একটা ইম্পর্টেন্ট বই আছে। শুম্পিটারটা একেবারে আমাদের সিলেবাসে নেই, বাট তারপর আমি বলতে পারি যে শুম্পিটার একটা ইম্পর্টেন্ট বুক আছে। দেখুন ডেফিনিশন আমাদের কনসেপ্ট ডেমোক্রেসি আছে, সো ডেমোক্রেসির কনসেপ্ট বেসড স্টেটমেন্ট আসতে পারে। এটা খুব একটা অসাধারণ স্টেটমেন্ট যে কম্পিটিটিভ স্ট্রাগল ফর দ্য পিপলস ভোট অর্থাৎ জনগণের ভোটের জন্য প্রতিযোগিতার সংগ্রাম। গণতন্ত্র কি? জনগণের ভোটের জন্য প্রতিযোগিতামূলক সংগ্রাম। শুম্পিটার একটা ইম্পর্টেন্ট বুক আছে যেটাকে ক্যাপিটালিজম, সোশ্যালিজম অ্যান্ড ডেমোক্রেসি বলা হয়। লিখে রাখুন, ক্যাপিটালিজম, এটা বই শুম্পিটারের একটা বই। ক্যাপিটালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি। ওকে, এটা বইয়ের নাম, আমি সাইড করে লিখছি। ওকে, এটা একটা তার বইয়ের নাম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম অ্যান্ড ডেমোক্রেসি, রিটেন বাই শুম্পিটার। ওকে, চলুন আজকের জন্য আমরা এতটুকুই রাখি। টোটাল 15 কোয়েশ্চেন করেছি, এখানে আরও কয়েকটা কোয়েশ্চেন রয়ে গেছে। আমরা পরবর্তী ভিডিওর মধ্যে এগুলো কন্ডাক্ট করে আমরা করে নেব। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আপনারা ভালো করে পড়াশোনা করুন। আপনাদের এক্সামের অনলি উই হ্যাভ অলমোস্ট 30 ডেজ। এই 30 ডেজ আপনাদের বেস্ট ওয়েতে ইউটিলাইজ করতে হবে। ইউটিলাইজ করার জন্য প্রপার রিভিশন, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্র্যাকটিস। ওকে, এখন থেকে আপনারা যদি কোয়েশ্চেন প্র্যাকটিস যদি না শুরু করেন, আই থিঙ্ক আপনি যতই পড়েন আপনার পড়াটা কিন্তু ইনকমপ্লিট থাকবে। ওকে, সো কোয়েশ্চেন প্র্যাকটিস করতে কোনোরকমভাবে কী করবেন না। ওকে, সো অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আপনাদের আরও ভালোভাবে আপনারা পড়ুন। সো নমস্কার, সবাইকে ধন্যবাদ।